বিশ্বের মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র বিশ্বের সব আধুনিক সামরিক সরঞ্জাম নিয়েও মধ্যপ্রাচ্যে এসে ইরানের কাছে যেন রীতিমতো নাস্তানাবুদ হলো। কিন্তু কিভাবে, কোন গোপন শক্তির প্রভাবে ইরানকে কিছুতেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র? মূলত ইরানের অনেকগুলো সক্ষমতার পাশাপাশি একটি অন্যতম সক্ষমতা হচ্ছে শক্তিশালী প্রতিরক্ষা বলয়। ইরানের আছে শক্তিশালী মিত্রজোট। শোনা যাচ্ছে একযোগে নিজেদের শক্তি বাড়াচ্ছে পারস্য উপসাগরীয় এই দেশ। কিভাবে? লোহিত সাগরে আবারও কি বড় ধরনের সংঘাতের ইঙ্গিত? হুথিদের সামরিক শক্তি বাড়াতে এবার ইয়েমেনে জ্যেষ্ঠ আইআরজিসি কমান্ডার ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ পাঠাচ্ছে ইরান। ইরানি দুটি সূত্র, ইয়েমেনের তথ্যমন্ত্রী এবং একজন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক সহ 4টি সূত্র নিশ্চিত করেছে গত 13 জুলাই তেহরান থেকে মাহান এয়ারের একটি বিমানে 10 থেকে 21 জন ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির সদস্য, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জাম ইয়েমেনে পাঠানো হয়। শুরুতে বিমানটি সানায় নামার কথা থাকলেও সৌদি সমর্থিত বাহিনীর হামলার কারণে সেটি হুদায়াহ বন্দরে অবতরণ করে বলে দাবি করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে ওই চালানে ছিল স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ। এমনকি হুথিদের সামরিক কার্যক্রমের অর্থায়নের জন্য স্বর্ণও পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। সূত্রের দাবি অনুযায়ী আইআরজিসির ওই সদস্যরা ইয়েমেনে পৌঁছানোর মাত্র 3 দিনের মধ্যেই হুথিরা লোহিত সাগরে তেল পরিবহনের পথ বন্ধ করার প্রস্তুতি শুরু করে। পরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় এবং তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হামলাও চালায়। বিশ্লেষকদের মতে এসব ঘটনা অঞ্চলটির 4 বছরের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক মুজাহিম আল মাসুম দাবি করেছেন এই চালানের মাধ্যমে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করা হয়েছে। তাদের ভাষ্য, এর ফলে আঞ্চলিক নৌ চলাচল এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল মানদেব প্রণালীতে নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হুথি পক্ষ। হুথিদের প্রচার কর্মকর্তা আব্দুল রহমান আল আহনমি দাবি করেছেন মাহান এয়ারের ওই বিমানে কোনো সামরিক কর্মকর্তা বা অস্ত্র ছিল না। তার ভাষায় সেটি ছিল সাধারণ যাত্রীবাহী একটি ফ্লাইট। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একই ধরনের ব্যাখ্যা দিয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন বিমানটি সামরিক উদ্দেশ্যে নয় বরং প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া হুথি প্রতিনিধি দল এবং চিকিৎসা শেষে দেশে ফেরা ইয়েমেনি নাগরিকদের ফিরিয়ে আনতেই ব্যবহার করা হয়েছিল। তিনি সামরিক সরঞ্জাম পরিবহনের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। ইরানের সামরিক সক্ষমতা আরও একবার টের পেল যুক্তরাষ্ট্র। ইরানের আরাশ ড্রোনের আঘাতে কেঁপে উঠল মার্কিন ঘাঁটি। ইরানের অপারেশন থান্ডারবোল্ট এর 24 ও 25তম ধাপে কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানে আরাশ আত্মঘাতী ড্রোন দিয়ে ভয়াবহ হামলার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। মার্কিন ঘাঁটিতে ইরানের আত্মঘাতী ড্রোন দিয়ে একের পর এক হামলা কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলে দিবে? সম্প্রতি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। এ হামলায় আরাশ আত্মঘাতী ড্রোন ব্যবহারের কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসী কার্যকলাপের জবাবে এই হামলা চালানো হয় বলে জানায় ইরান। ইরানের সংবাদ মাধ্যম মেহে নিউজ এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। ইরানের সেনাবাহিনী জানায় অপারেশন থান্ডারবোল্ট এর 25তম ধাপে আরাশ আত্মঘাতী ড্রোন দিয়ে কাতারের দোহা ক্যাম্পে মার্কিন সামরিক কর্মীদের অবস্থান, আরিফজান ক্যাম্পে মার্কিন বাহিনীর অবস্থান এবং কুয়েতের ক্যাম্প উদাইরিতে অবস্থিত মার্কিন বাহিনীর সরঞ্জাম গুদামে হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে যে ইরানে মার্কিন আগ্রাসনের জবাবে এই ড্রোন অভিযান চালানো হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসী কার্যকলাপের জবাবে ধারাবাহিকভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান অব্যাহত থাকবে। অর্থাৎ ইরান যে গোপন অস্ত্রের কথা বলে আসছিল দীর্ঘদিন ধরে, ধারাবাহিকভাবে সেগুলো ব্যবহারের বিষয়ে শত্রুদেরকে সতর্ক করে দিল।
ইরানের সেনাবাহিনী আরও সতর্ক করে বলেছে, শত্রুদের যে কোনো বেপরোয়া দুঃসাহসিক অভিযান বা নতুন কোনো রণাঙ্গন খোলা তাদের কৌশলগত ভুলের পুনরাবৃত্তি ঘটাবে, যা আগ্রাসনকারীদের জন্য আরও অপমানজনক এবং ইরানের জন্য বৃহত্তর শক্তি ও মর্যাদা বয়ে আনবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির বিষয়েও ইরান কঠোর বার্তা দিয়েছে। ইরানের প্রতিটা মার্কিন হামলার জবাব হবে অত্যন্ত কঠোর। একই সাথে মার্কিন হুমকি ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর সংকল্প ও দৃঢ়তাকে আরও শক্তিশালী করবে বলেও জানিয়ে দেওয়া হয়। এর আগে অপারেশন থান্ডারবোল্ট এর ২৪তম ধাপে আরাশ আত্মঘাতী ড্রোন দিয়েই বাহরাইন ও জর্ডানে মার্কিন অবস্থানগুলোতেও হামলা চালানোর কথা জানায় ইরানের সেনাবাহিনী। ওই হামলায় বাহরাইনের শেখ ইসাব বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর জ্বালানি সংরক্ষণাগার, বড় সরঞ্জাম গুদাম ও আবাসন এলাকা এবং জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে বিমান হ্যাঙ্গার, বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সৈন্য আবাসন এলাকা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানানো হয়। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার। ফলে বোঝাই যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান ধারাবাহিক পাল্টাপাল্টি হামলা থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। একদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর হামলার হুঁশিয়ারি এবং টানা হামলা, অন্যদিকে ইরানেরও শক্তিশালী পাল্টা হামলা এবং একের পর এক ফ্রন্ট সামনে নিয়ে আসা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক অন্তহীন সংঘাতের দুষ্টচক্রে ফেলে দিয়েছে। ইরানের আকাশে কি আবারও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের গর্জন শোনা যাবে? মধ্যপ্রাচ্যে কি আরও ভয়াবহ বোমা হামলা ঘটতে চলেছে? এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান হলে সেটি হবে আগের যে কোনো হামলার চেয়েও বড়। শুধু তাই নয়, প্রয়োজন হলে মুহূর্তের মধ্যেই এই অভিযানে যোগ দেবে ইসরায়েল বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। তাহলে কি কূটনীতির পথ একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে, নাকি এটি ইরানের ওপর চাপ বাড়ানোর নতুন কৌশল? সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তার ভাষায়, যদি এই হামলা হয় তাহলে সেটি অপারেশন এপিক ফিউরির চেয়েও বড় হতে পারে। যদিও তিনি স্পষ্ট করে বলেন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষায়, আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি। আগের যে কোনো সময়ের চেয়ে বড় হতে পারে সেটি। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। কূটনৈতিক যোগাযোগের খবর এলেও দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের দূরত্ব রয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন মার্কিন প্রশাসনের সবাই। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান অনুমোদন করা হয়নি, এমনকি নতুন কোনো সামরিক নির্দেশও জারি হয়নি। অর্থাৎ বিষয়টি এখনো পরিকল্পনা ও রাজনৈতিক আলোচনার পর্যায়ে রয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান আলোচনায় আগ্রহ দেখালেও এখনও কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত নয়। তার ভাষায়, তারা যথেষ্ট মূল্য দেয়নি। অর্থাৎ ওয়াশিংটনের দৃষ্টিতে তেহরান এখনও এমন কোনো ছাড় দেয়নি যা একটি নতুন সমঝোতার পথ খুলে দিতে পারে। অন্যদিকে মধ্যস্থতাকারী প্রচেষ্টার সঙ্গে যুক্ত দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইরানের নেতৃত্বের কাছে সর্বশেষ যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটিও এখনো গ্রহণ করেনি তেহরান। একটি সূত্রের ভাষ্য, আমরা চেষ্টা করছি কিন্তু ইরান সহযোগিতা করছে না। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সাক্ষাৎকারে সবচেয়ে আলোচিত অংশ ছিল ইসরায়েলকে নিয়ে ট্রাম্পের মন্তব্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েল মাত্র 2 মিনিটের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত। ট্রাম্পের ভাষায়, আমি বললে ইসরায়েল 2 মিনিটের মধ্যেই যোগ দেবে। তবে একই সঙ্গে তিনি এটাও দাবি করেন, এই অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সহায়তা অপরিহার্য নয়। অর্থাৎ ওয়াশিংটন চাইলে একাই সামরিক পদক্ষেপ নিতে পারে। যদিও তিনি স্বীকার করেন, ইসরায়েল সরাসরি যুদ্ধে অংশ নিলে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের মুখে পড়তে পারে।
এখনো পর্যন্ত ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইরানও এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। ফলে এটি বাস্তব সামরিক প্রস্তুতির ইঙ্গিত নাকি তেহরানের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর একটি কৌশল, সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটা বিষয় নিশ্চিত, ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। কারণ ইরানের বিরুদ্ধে যে কোনো বড় সামরিক অভিযান শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে, লোহিত সাগরের বাণিজ্য পথে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতেও। এবার ইরান ইস্যুতে রাশিয়া চীনের বিরুদ্ধে হুঙ্কার তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং চীন যদি তাদের মিত্রদেশ ইরানকে যুদ্ধে কোনোভাবে সহায়তা করে, তবে এর জন্য দেশ দুটিকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি এবার রাশিয়া চীনের বিরুদ্ধেও যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র? বিশ্ব কি তবে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেল? সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে শি তাকে আশ্বস্ত করেছেন যে চীন বা কোনো চীনা কোম্পানি কোনোভাবেই ইরানকে অস্ত্র দেবে না কিংবা বিক্রিও করবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নাকি ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার কথা জানিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, তিনি মনে করেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন দিচ্ছে না। তবে এই দুই দেশ যদি ইরানের পক্ষে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে বলে সতর্ক করে দেন তিনি। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে এই খবর। তবে ট্রাম্পের এমন বক্তব্যের ঠিক উল্টো দাবি করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। চলতি সপ্তাহে সিনেটে এক শুনানিতে তিনি বলেন, রাশিয়া ও চীন বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে, যদিও কী ধরনের সহায়তা করছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। এদিকে কিছুদিন আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর লক্ষ্যবস্তুতে হামলায় রাশিয়া কি ইরানকে লক্ষ্য নির্ধারণ সংক্রান্ত তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়েছিল কিনা তা যাচাই করে দেখছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তবে পরবর্তীতে এ বিষয়ে আর কিছু জানানো হয়নি। রাশিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময়ে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে হুঙ্কার তুললেন, যখন কিরগিজস্তানের সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও এর সম্মেলনে রাশিয়া, চীন এবং ইরানের প্রতিনিধিরা একত্রিত হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেছে। ওই সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করেন। বৈঠকে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে নিন্দা জানানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রীও ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেন এবং ইরানের প্রতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। একই সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়ানির সঙ্গেও বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তেহরান ও বেইজিংয়ের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা জোরদার ও গভীর করার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি আরেক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে রাশিয়া চীনের সমর্থন এখন আর নতুন কোনো বিষয় নয়। কারণ যে যুদ্ধ ইরানের, সে যুদ্ধ যে রাশিয়া এবং চীনেরও। কারণ মার্কিন আধিপত্যবাদ কেবল যে ইরানেরই নয়, রাশিয়া এবং চীনেরও শত্রু। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যবাদ ঠেকাতেই ইরানকে সাহায্য করছে রাশিয়া এবং চীন। ফলে রাশিয়া, চীন, ইরান মিলে তৈরি হয়েছে নতুন জোট, যা দীর্ঘদিন ধরে বিশ্বকে শাসন ও শোষণের করায়ত্তে রাখা মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। নিজের গদি বাঁচাতে এবার উঠে পড়ে লাগলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় শিক্ষার্থীদের দ্বারা শুরু হওয়া তুমুল বিক্ষোভ ঠেকাতে এবার নতুন কৌশল প্রয়োগ করা শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কি এত কিছুর পরও নিজের গদি টেকাতে পারবেন মোদী? শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ কি দূর করতে পারবেন মোদী?
আবারও মধ্যরাতে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কৌশলী বার্তা ছুড়েন। বোঝাই যাচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মোদী ঠিক কতটা উদ্বিগ্ন। ওই ভিডিও বার্তায় মোদী বলেন, বন্ধুরা ধন্যবাদ, গতরাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে আর আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ভারতীয় শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে ভিডিও বার্তার এই কৌশলটি গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিকে শিক্ষার্থীদের দাবি মেটানোর পরিবর্তে আন্দোলন দমানোর কৌশল এবং পরবর্তীতে যখন আন্দোলন ক্রমে বিস্তৃত হওয়া শুরু করল ঠিক তখনই শিক্ষার্থীদের মিষ্টি কথা বলে আন্দোলন ঠেকানোর কৌশল নিয়েছেন মোদী। তবে আন্দোলনরত শিক্ষার্থীরাও নিজেদের অবস্থানে অনড় থাকার কথা ঘোষণা করেছে। তৃতীয় দফার আলোচনার পূর্বে নিজেদের দাবিতে অনড় থাকার কথা ঘোষণা করেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনো আপোষ করা হবে না। সরকার যদি নিজে থেকে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য না করে তবে আর আলোচনার কোনো মানে হয় না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই খবর। এর আগেও এক ভিডিও বার্তায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন তিনি। এর পরপরই সরকারের সাথে আলোচনায় বসে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা। আলোচনায় শিক্ষার্থীদের বেশ কিছু দাবিও মেনে নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের প্রধান দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকার আরও একদিন সময় নিয়েছে বলে জানানো হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্ব সমস্যা এবং নানা অনিয়মের অভিযোগে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে ভারতের হাজারো শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে জড়ো হয় শিক্ষার্থীরা। শুরুতে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও সরকারের দমননীতির কারণে আন্দোলন ক্রমেই আরও সহিংস হয়ে ওঠে। বর্তমানে আন্দোলন থামাতে নমনীয়তার পথে হাঁটা শুরু করেছে মোদী সরকার। শিক্ষার্থীদের বেশ কিছু দাবি মেনে নিলেও তাদের প্রধান দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি এখনও মেনে নেয়নি সরকার। এদিকে শিক্ষার্থীরাও নিজেদের দাবিতে অনড় থাকার কথা ঘোষণা করেছে। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আর আগের মতো অজেয় নেই? একের পর এক হামলায় কি সত্যিই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল ভেদ করছে ইরানের ক্ষেপণাস্ত্র? আর এ কারণেই কি ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে দিন দিন? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে সামনে এসেছে এমনই এক প্রশ্ন। সাম্প্রতিক এক হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। যদিও হামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পেন্টাগন, তবুও ঘটনাটি নিয়ে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কয়েক মাস পর এই প্রথম কোনো হামলায় মার্কিন সামরিক স্থাপনায় সেনা নিহত হওয়ার ঘটনা সামনে আসে। জর্ডানে যুক্তরাষ্ট্রের ওই ঘাঁটিতে হামলায় 3 সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে এই বিষয়ে এখনো পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। সেটি হলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিমান হামলার মুখে থাকার পরও ইরান এখনও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধরে রেখেছে। ডিফেন্স প্রায়োরিটিজের সামরিক বিশ্লেষক জেনিফার কাভানাফের ভাষায় ইরান প্রত্যাশার চেয়েও দ্রুত নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পেরেছে। তার মতে যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে ইরান হামলার কৌশল আরও উন্নত করেছে। আর
আরেকটি বড় প্রশ্ন উঠছে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিষয়ক গবেষক আন্দ্রেয়াস ক্রিগের মতে, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা বহু মার্কিন ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কার্যকর পাল্লার মধ্যেই রয়েছে। এসব ঘাঁটির অনেকগুলো এমনভাবে নির্মিত যা রকেট বা মর্টারের আঘাত সামলাতে পারে, কিন্তু আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত প্রতিরোধের জন্য তৈরি নয়। শুধু তাই নয়, বিশ্লেষকদের দাবি ইরান এখন এমন কৌশল ব্যবহার করছে যেখানে একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নকল লক্ষ্যবস্তু ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হয়। ফলে অধিকাংশ হামলা প্রতিহত করা গেলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করতে পারলেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CSIS এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক মোনা ইয়াকুবিয়ানের মতে, সাম্প্রতিক হামলাগুলোয় ইরান আগের তুলনায় অনেক বেশি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে। তার ধারণা, নিখুঁত নিশানা, প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং একসঙ্গে বিপুল সংখ্যক হামলা, এই তিনটি কারণ মিলেই সাম্প্রতিক ক্ষয়ক্ষতির পেছনে ভূমিকা থাকতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এখনও দাবি করছেন, মার্কিন হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে ইরান পুরোপুরি হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে, এমন দাবি কখনো করা হয়নি। JBS হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। একদিকে যুক্তরাষ্ট্রের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে ইরানের পরিবর্তিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন কৌশল। শেষ পর্যন্ত কোন পক্ষ কৌশলগত সুবিধা ধরে রাখতে পারবে সেটি এখন বড় প্রশ্ন। 24